কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রা ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। আহত হয়েছেন আরও 570 জন। গত এক দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে এটিকে উল্লেখ করেছেন দেশটির কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। স্থানীয় সময় সোমবার সকালে 7.4 মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় দেশটির পশ্চিমাঞ্চলে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির সান হোসে দেল পালমার এলাকায়। রাজধানী বোগোটা থেকে প্রায় 150 মাইল পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটি তুলনামূলকভাবে কম উন্নত। কলম্বিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যাপিটালের তথ্য মতে ভূমিকম্পে হতাহতের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ছে। ভূমিকম্পে তীব্র কম্পন অনুভূত হয়েছে রাজধানী বোগোটাতেও। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন। কলম্বিয়ার কালি শহরের একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শিশু ও নবজাতক বিভাগে আটকে পড়েছেন অনেকে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট দেলা এসপ্রিয়েলা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন তিনি। দুর্যোগ মোকাবেলায় মনোযোগ দেওয়ার জন্য পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। সংকট মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছি। সেনাবাহিনী মাঠে থাকবে উদ্ধার অভিযানকে গতিশীল করতে। কঠিন এই সময়ে আমরা সবাই একসাথে কাজ করব। উদ্ধার তৎপরতার পাশাপাশি আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পের পর কলম্বিয়াকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আশ্রয়, খাবার, সুরক্ষা এবং ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য $1.55 কোটি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। আরাফাত ইসলাম, ৭১। ভারতে আবারও নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি। পুলিশের ব্যারিকেড ভেঙে বিধানসভার দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে লাঠিচার্জ করা হয়। এদিকে অনিয়মের অভিযোগে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে আটক করেছে সিআইডি। ওরিসুল ইসলামের রিপোর্ট। এই বিক্ষোভের শুরু আজ নয়, আন্দোলন গড়িয়েছে 17তম দিনে। সোমবার আন্দোলনকারীদের কর্মসূচি ছিল বিধানসভা অভিমুখে যাত্রা। সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। প্রধান সড়ক ও বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হয়। শহরের অধিকাংশ স্কুলও বন্ধ রাখা হয়। বাধা পেরিয়ে আন্দোলনকারীরা বিধানসভার দিকে এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের লক্ষ্য করে প্রথমে জলকামান ছোড়া হয়, পরে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমরা কোনো খারাপ কিছু করিনি। হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এটা ঠিক হয়নি। পুলিশের ব্যারিকেডের কাছে শিক্ষার্থীদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। তারা আমাদের মাথায়, হাতে, মুখে এবং শরীরের সব জায়গায় আঘাত করেছে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম এলাকায় দাবি আদায়ে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে আসছিল আন্দোলনকারীরা। 6 জন বিক্ষোভকারী এখনও অনশনে রয়েছেন। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত বিক্ষোভকারীদের সাথে সরকারের 6 দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এদিকে রাজ্য সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের 98% দাবি মেনে নিয়েছেন এবং 3টি পরীক্ষা বাতিলের প্রস্তাবও দিয়েছেন। তবে আন্দোলনকারীরা 13টি পরীক্ষা বাতিলের দাবি জানান। অন্যদিকে চাপের মুখে জেপিএসসির 3 সদস্য পদত্যাগ করেছেন কমিশনের চেয়ারম্যান এল খিয়াংতে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের মামলায় তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের নির্যাতনের নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বল প্রয়োগ নয়, বরং সংলাপের মাধ্যমেই দ্রুত সমস্যার সমাধান করতে জোটসঙ্গী জেএমএম সরকারের প্রতি আহ্বান জানান তিনি। Does not matter where it is happening, we condemn it, we are against it, we do not recommend it, we do not support it.
অরিসুল ইসলাম, ৭১। রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতারস্তান অঞ্চলের এই চালানো হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। রাশিয়ার ওপর চালানো অন্যতম প্রাণঘাতী হামলা ছিল এটি। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় তেল শোধনাগার সহ শিল্প ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তেল শোধনাগারটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও আধুনিক শোধনাগার। তবে এই হামলার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার যুদ্ধ পরিচালনায় অর্থ ও জ্বালানি সরবরাহে ভূমিকা রাখা অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এর একদিন আগে ইউক্রেনের খার্কিভ শহরে রুশ হামলায় ৩ জন নিহত এবং ৩৭ জন আহত হন। ইউক্রেন যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটা এখন রূপ নিয়েছে জাতিগত পরিচয় এবং সংস্কৃতি রক্ষার এক কঠিন সংগ্রামে। খার্কিভে ইউক্রেনের অন্যতম বড় প্রকাশনা সংস্থার গুদামে সম্প্রতি এক বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, আর এতে মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেছে প্রায় ৮০ লাখ বই। দেশটির শিক্ষা ও প্রকাশনা খাতের উপর এমন হামলাকে ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার পরিকল্পিত চক্রান্ত হিসেবে দেখছেন ইউক্রেনীয়রা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। চোখের সামনেই একটির পর একটি বইয়ের স্তূপ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ইউক্রেনের খার্কিভের সেই গুদামের সামনে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না দেশটির বড় শিশুতোষ বই প্রকাশনা প্রতিষ্ঠান রানকের পরিচালক ভিক্টর ক্রুহলভ। গেল ১ আগস্ট উত্তর পূর্ব ইউক্রেনের শহর খার্কিভে রানকের একটি গুদামে রুশ ড্রোন হামলায় প্রায় ৮০ লাখ বই ধ্বংস হয়ে যায়। ৪ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রকাশনা শিল্পে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। প্রকাশকরা বলছেন, সাম্প্রতিক কয়েক মাসে গুদাম ও ছাপাখানায় হামলায় ১ কোটিরও বেশি বই নষ্ট হয়েছে। ফলে যুদ্ধের শুরুতে ইউক্রেনীয় ভাষায় বইয়ের চাহিদা বাড়ায় যে প্রকাশনা শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল, সেটি এখন নতুন সংকটে পড়েছে। বই পুড়তে দেখাটা সত্যি এক ভয়াবহ দৃশ্য। আগুন নেভাতে যখন দমকল কর্মীরা কাজ করছিলেন, তখন প্রথম বিস্ফোরণের কয়েক মুহূর্ত পর একই জায়গায় আবার বিস্ফোরণ ঘটে। বইয়ের গুদামে এটি পরিকল্পিত হামলা ছিল। ইউক্রেনের স্কুলগুলোতে ব্যবহৃত প্রায় ১/৩ পাঠ্য বই ছাপে রানো। ফলে এই হামলার ক্ষতি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানের নয়, এর প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার উপরও। ইউক্রেনের মানুষের কাছেও বইয়ের এই ধ্বংসের অর্থ শুধু অর্থনৈতিক ক্ষতি নয়। দেশটির অনেকেই যুদ্ধটিকে নিজেদের ভাষা, ইতিহাস ও জাতীয় পরিচয় রক্ষার লড়াই হিসেবে দেখছেন। ইউক্রেনের শিক্ষা মন্ত্রণালয় এটিকে জাতীয় পরিচয়, ইতিহাস ও ভাষার উপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রীর মতে, যে মূল্যবোধ ও স্মৃতিকে কেন্দ্র করে শিশুদের ভবিষ্যৎ গড়ে ওঠে তা ধ্বংস করতেই এই উদ্যোগ। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কয়েক মাস ধরে চলা যুদ্ধের ফলে মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল তেহরান। এর জবাবে পাল্টা ইরানের কাছেও ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সংঘাতে ইরান যাদের হত্যা করেছে তাদের সবার জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে। এ সময় ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। এ সময় তারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে ক্ষমতায় আসার পর থেকে জনসম্মুখে না এলেও খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সদ্য গঠিত প্রতিরক্ষা জোটের পরিধি আরও বাড়াতে চায় আঙ্কারা। আঞ্চলিক কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে বলেছেন, সম্মিলিত প্রতিরোধের শক্তিশালী মাধ্যম হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই জোটে পরবর্তী সময়ে আর কোন কোন দেশ যুক্ত হতে পারে এবং জোটের সম্প্রসারণ পুরো অঞ্চলের সুরক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে তা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা জোট আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতে জোটটি ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে আরও দেশকে এর আওতায় আনা হবে। হাকান ফিদান আরও জানিয়েছেন, কয়েকটি দেশ ইতিমধ্যেই জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, তবে তিনি সেসব দেশের নাম প্রকাশ করেননি।
এদিকে সৌদি ও তুরস্কের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন এই চুক্তি কোনো বিদ্যমান জোট বা সম্পর্কের বিকল্প নয়। তুরস্ক জানিয়েছে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি, এমনকি ইরানকেও নয়। চুক্তিতে পরবর্তী সময়ে কোন দেশ যোগ দিতে পারে এই নিয়ে এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি দেশের নামই বলা হয়েছে, সেটি হলো মিশর। হাকান ফিদান মিশরকে স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তার প্রত্যাশা কিছু কারিগরি বিষয় সমাধান হয়ে গেলে কায়রো আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মিশরের ইতিমধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দেশগুলো R4 নামে একটি পরামর্শমূলক প্ল্যাটফর্মেও কাজ করে। মিশরের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির অন্য দেশগুলোকেও ভবিষ্যতে জোটে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। জিসিসির সদস্য সৌদি আরব ছাড়াও রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। তবে জোটটি শেষ পর্যন্ত একটি বড় আঞ্চলিক সামরিক ব্লকে পরিণত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে এটি আসলে আঞ্চলিক নিরাপত্তার তাগিদে গঠিত ইচ্ছুক দেশগুলোর জোট, যা তাদের নিজস্ব হিসাব নিকাশ ও ঝুঁকির উপর ভিত্তি করে ধীরে ধীরে বিস্তৃত হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাড়িতে থাকা বোমা বিস্ফোরণে লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফৌজি মানসুরি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার বেনগাজির হাওয়ারিতে নিজ বাসভবনের সামনে থাকা গাড়িতে বোমা বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এতে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি। নিহত ব্রিগেডিয়ার ফৌজি মানসুরি ছিলেন খলিফা হাফতারের ঘনিষ্ঠ এবং এলএনের অন্যতম শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। তার এই মৃত্যু ওই অঞ্চলের সামরিক ও রাজনৈতিক সমীকরণে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন বুটস, এভারেস্টের ইতিহাসে এই নামটি জানেন না এমন পর্বতারোহী খুঁজে পাওয়া কঠিন। সবুজ রঙের বুট পরা একটি মরদেহ যা ৩ দশক ধরে বিশ্বের সর্বোচ্চ পর্বতের মৃত্যু অঞ্চলে নীরবে পড়ে আছে। অসংখ্য অভিযাত্রীর কাছে এটি ছিল পথচেনার একটি ল্যান্ডমার্ক, কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল একজন মানুষের জীবন, একটি পরিবারের দীর্ঘ অপেক্ষা আর একটি দেশের অসমাপ্ত দায়িত্ব। এবার সেই গ্রিন বুটসকে ঘরে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে ভারত। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। সাল এভারেস্টের চীনা দিক দিয়ে শৃঙ্গে ওঠার ইতিহাস করতে অভিযানে নামে ভারতের ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের একটি দল। ৬ সদস্যের সেই দলের ৩ জন তুষারঝড়ের কারণে ফিরে যান, কিন্তু শীর্ষের দিকে এগিয়ে যান ডরজে মরুপ, তেশওয়াং স্মানলা এবং তেশওয়াং পালজোর। ১০ মে ১৯৯৬ এভারেস্ট ঠিকই জয় করেন তারা, কিন্তু সাফল্যের পরই নেমে আসে বিপর্যয়। ফেরার পথে ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারান ৩ জনই। এরপরে কেটে যায় ৩ দশক, ২ জনের মরদেহ আজও খুঁজে পাওয়া যায়নি। আর তৃতীয় একজনের মরদেহ বছরের পর বছর ধরে পড়ে আছে এভারেস্টের প্রায় ৮৫০০ মিটার উচ্চতায়। দীর্ঘদিন ধারণা ছিল গ্রিন বুটস আসলে পর্বতারোহী পালজোরের দেহ। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিযানের তথ্য, শেষ রেডিও যোগাযোগের অবস্থান এবং পোশাকের বিশ্লেষণ করে ভারতীয় কর্তৃপক্ষের ধারণা এটি ডরজে মরুপের দেহ।
সাথে লোকসংস্কৃতি, সঙ্গীত আর উৎসব সব মিলিয়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশ। পাহাড় পর্বত আর সবুজ ক্ষেতের মাঝে একের পর এক আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা ছুটে আসছেন এসব সৌন্দর্যের টানে। অবসর আর বিনোদনে জমে উঠেছে গুইঝৌর গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম। শারমিন স্বপ্না রিপোর্ট। গুইঝৌর পাহাড়ের ঢালে ধাপে ধাপে নেমে গেছে সবুজ ক্ষেত, চারপাশে মনোমুগ্ধকর প্রকৃতি, আর সেই প্রকৃতির বুকেই বসেছে লোকসঙ্গীতের আসর। দাফাং কাউন্টির শেজিয়াং প্রাচীন শহর যেন মুহূর্তেই পরিণত হয়েছে এক প্রাকৃতিক এমফি থিয়েটারে। গুইঝৌতে আমাদের গ্রীষ্মকালীন ভ্রমণের প্রথম গন্তব্য শেজিয়াং শহর। আমাদের পরিবারের কাছে এই আয়োজন পুরো ভ্রমণটাকে আরো আনন্দময় ও সার্থক করে তুলেছে। শুধু সঙ্গীতের আয়োজনই নয়, গুইঝৌর বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলছে উৎসব আর বিনোদনের নানা আয়োজন। বিজির বিখ্যাত বাইলি আজালিয়া সিনিক স্পটে আয়োজিত বিশাল বনফায়ার কার্নিভাল বা অগ্নিকুণ্ড উৎসবে অংশ নিয়েছেন হাজার হাজার পর্যটক। প্রতি গ্রীষ্মেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ছুটে আসেন এই অঞ্চলে। পর্যটকদের চাহিদা ও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ সাজিয়েছে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। আমাদের উদ্দীপনা কখনোই কমবে না। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে এখানে প্রতিদিন নানা ধরনের কার্যক্রম এবং প্রতি সপ্তাহে আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। গ্রীষ্মের ছুটি শুরুর পর থেকে এই স্পটে পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 10,20,000। শারমিন স্বপ্না, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।